কি গো, শীতকাল তো পড়ে গেল, কোথাও ঘুরতে গেলে হয় না? ইস, আমাদেরও যদি গুপি বাঘার মতন তালি মেরে ঘুরতে যাওয়ার মতন অবস্থা থাকতো, তাহলে কি ভালোই না হতো। ও, এই ব্যাপার। তাহলে চলো, আজ তোমায় ডাইনোসরের যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সব ঘুরিয়ে নিয়ে আসি। কি বলছো বলো তো পাগলের মতো? একটা শীতকাল কেন, 10টা বছর ঘুরলেও এত ঘোরা যাবে না। তাছাড়া গুপি বাঘা তো আর অতীতে যেতে পারতো না। আরে, আমরা পারবো। চলো, রেডি হও, আজই বেরিয়ে পড়ি। আজই মানে? মানে এখনই। যেতে যেতে বাকিটা বুঝিয়ে দেবো। শীতকাল তো চলে এলো, এবার তো ঘোরাঘুরি শুরু করতে হবে। আমরাও তাই বেরিয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়ামে, যেটা রয়েছে ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী কলকাতায়। আগে বলি কিভাবে এই মিউজিয়ামে আসবেন। আমরা এসপ্ল্যানেডের দিক থেকে গেছিলাম। এসপ্ল্যানেড থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। শীতকালে নরম রোদ মেখে দোকান দেখতে দেখতে মিউজিয়ামে আসতে বেশ ভালো লাগে। এই রাস্তাটা পার্ক স্ট্রিট থেকে আসছে, তবে মেট্রোতে এলে পার্ক স্ট্রিটের 1 নম্বর গেট দিয়ে বেরোলে একদম মিউজিয়ামের সামনেই চলে আসা যায়। 1 নম্বর গেটটি মিউজিয়াম গেট নামেই পরিচিত। এই গেট দিয়ে বেরিয়ে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটকে ডান হাতে রেখে এসপ্ল্যানেডের দিকে কয়েক পা এগোলেই দেখা যায় রাজহাঁসের মতো দুধ সাদা দোতলা মিউজিয়াম বিল্ডিংটি। এই হলো মিউজিয়ামের টিকিট কাউন্টার। মিউজিয়াম সোমবার বন্ধ থাকে। মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। অ্যাডাল্টস বা বড়দের জন্য টিকিটের দাম 75 টাকা। 18 বছরের নিচে টিকিট মূল্য 20 টাকা, আর ফরেনারদের জন্য 500 টাকা। এবার আসি ক্যামেরার কথায়। মোবাইলে ছবি তোলার চার্জ 50 টাকা, ডিএসএলআর স্টিল ছবি 100 টাকা এবং ফটোগ্রাফি করার জন্য 5000 টাকা। তবে সবগুলোর সাথেই রয়েছে অতিরিক্ত 18% জিএসটি। মিউজিয়ামে ঢোকার আগে মূল ফটকের ডান দিকে রয়েছে আমানত কক্ষ বা ক্লক রুম, যেখানে নিজেদের ব্যাগ জমা রাখতে হবে। ভেতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউ নয়। ক্লক রুমে ঢোকার পর এখানকার একজন কর্মচারী ব্যাগে একটা টোকেন আটকে দিলেন এবং একটি আমাকে দিয়ে দিলেন। ব্যাগ নির্দিষ্ট জায়গায় রেখে আমরা চলে এলাম সিকিউরিটি চেকিং এ। এখানে ফটো তোলা নিষেধ। আবার ভেতরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সিকিউরিটি চেকিং করে আমরা ঢুকে পড়লাম এশিয়ার সবচেয়ে বড় জাদুঘরে। 200 বছরেরও বেশি আগে 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে। এটি ভারতের প্রাচীনতম জাদুঘর। মিউজিয়ামে ঢুকে প্রথমেই চোখে পড়ে বেলে পাথর নির্মিত এই কল্পতরু বৃক্ষটি। মধ্যপ্রদেশ থেকে এটি পাওয়া গেছিল। এর পেছনেই রয়েছে বিশাল আকৃতি এই সিংহ মূর্তিটি। মূর্তিটির মুখ নেই। সিংহটি একটি উল্টোনো পদ্ম ফুলের উপর বসে রয়েছে। মৌর্য যুগের এই সিংহ মূর্তিটির বসার ধরন, কেশরের কারুকার্য শিল্পকলার এক অসামান্য কীর্তি। দোতলা এই মিউজিয়ামটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 20টি কক্ষ রয়েছে, যেখানে নৃতত্ত্ব, জীবতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব, শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্যের রয়েছে এক বিরাট সমাহার। চলুন তাহলে আমরা একে একে সেগুলো ঘুরে দেখি। আমরা প্রথমে চলে যাচ্ছি দোতলায়, যেখানে রয়েছে এই গ্যালারিগুলো। সিঁড়ির চাতালেই দেখা হয়ে গেল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর এই ষাঁড়টির সাথে। এটিও মৌর্য যুগের শিল্পকলা, যেটি বিহারের চম্পারণ থেকে উদ্ধার হয়েছিল। নিচের সিংহ বা এখানে ষাঁড় দুটোই কিন্তু থামের মাথার প্রতিকৃতি। তবে 200 বছরের পুরনো এই মিউজিয়ামটি নিজেও কিন্তু ইন্দো গথিক শিল্পকলার এক অদ্ভুত নিদর্শন। দোতলায় উঠে প্রথমেই চোখে পড়ে শ্বেত শুভ্র মার্বেল পাথর নির্মিত এই কুইন ভিক্টোরিয়ার মূর্তিটা। এই মূর্তিটিকে পেছনে রেখে ডান দিকে কিছুটা গেলেই প্রথমে চোখে পড়ল নতুন প্রদর্শনী সভাঘরটি। এই সভাঘরটিতে রয়েছে 2টো গ্যালারি এবং একটি কনফারেন্স রুম। প্রথম গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে হিন্দু ধর্মের নানান মাইথোলজিক্যাল চরিত্রদের ছবি। হরপার্বতী, রামচন্দ্রের বনবাস, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের হোলি খেলা। আমরা যেদিন গেছিলাম
সেদিন কনফারেন্স রুমে একটি কনফারেন্স চলছিল। এই কনফারেন্স রুমটির পাশেই রয়েছে আরেকটি গ্যালারি, যেখানে পাথর, তামার পাত এবং পোড়ামাটির পাতের ওপর খোদাই করা প্রাচীন দেবনাগরী, প্রাকৃত, ব্রাহ্মী এবং আদি বাংলার লিপি ও সঙ্গে ভাস্কর্যও দেখা গেল। এখানেই চোখে পড়ল সিন্ধু সভ্যতার সময়কার শিল। এই গ্যালারি দেখে বাইরের দালানে এসে চোখে পড়ল দুটি অদ্ভুত পাথরের শিল্প, দিঘির পদ্মবনের মধ্যে ক্রীড়ারত বৃষ এবং কাঁঠাল গাছে পক্ষীরাজি। এর পরের গ্যালারিটি ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী প্রাণীর ফসিলসের গ্যালারি। এখানে প্রথমেই চোখে পড়ে এই বৃহদাকার শামুকের ফসিলস। এই শামুকের ফসিলসের পেছনেই রয়েছে দ্য গ্রেট আইরিশ ডিয়ারের এই বিশালাকায় কঙ্কালটি। বর্তমানে এই প্রজাতির হরিণ অবলুপ্ত। এখানে দেখা পেলাম এই বিশালাকার অ্যাটলাস প্রজাতির কচ্ছপের খোলসে। এককালে এদের হিমালয় পর্বতের শিবালিক রেঞ্জের আশেপাশের ঘন গাছপালায় ঢাকা জলাভূমিতে দেখা যেত। বর্তমানে এই খোলসের মালিকরা অবলুপ্ত, তবে এখনকার আমাদের দেখা কচ্ছপের পূর্বপুরুষ এরাই। এছাড়া এখানে রয়েছে 7 কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিমের জীবাশ্ম, যা গুজরাটের খেরা জেলা থেকে উদ্ধার হয়। বিশাল এই গ্যালারিতে আরো নানান প্রজাতির শামুক, ঝিনুক এবং গাছের জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এর পরের গ্যালারিটি জুওলজিক্যাল গ্যালারি অফ ইকোসিস্টেম। এই গ্যালারিতে একদিকে বরফাবৃত পর্বতশৃঙ্গ থেকে অতলান্ত সমুদ্র গহ্বর এবং অন্যদিকে ধুধু মরুভূমি থেকে ম্যানগ্রোভ অরণ্য। সব জায়গায় প্রাণীদের খাদ্যখাদক সম্পর্কটি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই প্রতিটি জন্তুই কিন্তু অরিজিনাল। ট্যাক্সোডার্মির মাধ্যমে জন্তুগুলোর ভেতরের অংশ বার করে ভালো করে ওষুধ দিয়ে এদেরকে সংরক্ষণ করা হয়। এর পরেরটা হলো বোটানিক্যাল গ্যালারি। এই গ্যালারিতে রয়েছে ভারতে প্রাপ্ত বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং তাদের থেকে প্রাপ্ত নানা ভেষজ সামগ্রী। এখানে বিভিন্ন ফলের মাটির রেপ্লিকা যেমন চোখে পড়ে, তেমনি রয়েছে শোলার বিভিন্ন সামগ্রী, নারকেল গাছ থেকে তৈরি বিভিন্ন দ্রব্য এবং একটি অসাধারণ পাট নির্মিত দুর্গা মূর্তি। এত ধরনের যে রেশম গুটি হয়, এখানে না এলে জানতেই পারতাম না। সে কি, তোমরা যে বলো মুর্শিদাবাদী সিল্ক, মাইসোর সিল্ক, মুগা সিল্ক, এগুলো তো এই বিভিন্ন জায়গায় রেশম পোকা থেকেই পাওয়া যায়। এই গ্যালারিটির আরেকটি আকর্ষণ হলো এই চাষাবাদের রেপ্লিকাগুলো। এখানে ধান, গম, পাট, নীল, তুলো সব ধরনের চাষাবাদই দেখানো হয়েছে। এর পরের গ্যালারিটি হলো স্তন্যপায়ী বা ম্যামল গ্যালারি। এই গ্যালারিটি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এখানে রয়েছে সুমাত্রার লোমশ গন্ডার, জাভার পিগমি গন্ডার থেকে শুরু করে দেশ বিদেশের নানা প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীগুলিকে ট্যাক্সিডার্মির মাধ্যমে এখানে সংরক্ষণ করা হয়েছে। এই দিকটায় পরপর রয়েছে বিভিন্ন প্রজাতির এপ, বানর, হনুমান, গিবন, জাভা দ্বীপের ওরাংউটান, আফ্রিকান গরিলা। তার পাশেই শোভিত হচ্ছে প্রতিটা এপের কঙ্কাল, যার সর্বশেষটি হলো বর্তমান মানুষের কঙ্কাল। এইখানে রয়েছে সিন্ধু ঘটক ও বিভিন্ন প্রজাতির শিল মাছ। এরপর একে একে ক্যাঙ্গারু, ক্যাপিবারা, কোয়ালা, অ্যান্টিটার, চিতা, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির হরিণ, জলহস্তী, চামড়ি গাই, একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং এশিয়ান এলিফ্যান্ট। সম্পূর্ণ দেহের সাথে বেশ কিছু প্রাণীর মাথাও দেওয়াল থেকে ঝোলানো রয়েছে।
ঘরটির মাঝে রয়েছে এশিয়ান হাতি, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, আফ্রিকার বিরাটোপায় জলহস্তী, এক পুঁজওয়ালা উট এবং নীলতিমির কঙ্কাল। ছোট বড় সকলেরই এই ঘরটা ঘুরতে বেশ কিছুটা সময় লাগবে। স্তন্যপায়ী প্রাণীর পরের গ্যালারি এটি। এখানে এককোষী প্রোটোজোয়া থেকে শুরু করে জলজ, স্থলজ, খোলসযুক্ত, খোলস ছাড়া বিভিন্ন ধরনের অ্যানিলিডা, আর্থ্রোপোডা শ্রেণীভুক্ত প্রাণীদের গঠন বৈশিষ্ট্য ও জীবনচক্র দেখানো রয়েছে। এই ঘরটি দেখতে দেখতে জীবন বিজ্ঞান বইতে দেখা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনভার্টিব্রেটস এর ছবিগুলো চোখের সামনে যেন ভেসে উঠতে লাগলো। এরপরে জুওলজিক্যাল গ্যালারিটি তিনটি ভাগে বিভক্ত, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ, সরীসৃপ এবং পাখি রয়েছে। প্রথমে আমরা চলে এলাম সরীসৃপ গ্যালারিতে, যেখানে আমরা দেখতে পেলাম এই পূর্ণবয়স্ক কুমিরের কঙ্কালটি। তারপরে শোকেসটিতে রয়েছে ঘড়িয়াল এবং খাঁড়ির কুমিরের ট্যাক্সিডার্মি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো খাঁড়ির কুমিরটির পেট থেকে উদ্ধার হওয়া নববধূর পরনের অলংকার সামগ্রী। দেখে গাটা ছমছম করে উঠল। এরপর রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, গোসাপ, সোনাগো ও কচ্ছপের মূর্তি। এইগুলো ফরম্যালিনে চোবানো স্পেসিমেন। এই শোকেসগুলিও সেই স্কুলের জীবন বিজ্ঞানের ল্যাবরেটরি ঘরের কথাই মনে করিয়ে দিচ্ছে। এরপর আমরা চলে এলাম পাখিদের গ্যালারিতে। এই গ্যালারিতে সুমেরু থেকে কুমেরু, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাখির মডেল দেখতে পেলাম। মডেলগুলো এত ভালোভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে যে একবার দেখলে জ্যান্ত বলেই ভুল হয়। পরিযায়ী পাখি দেখে আমরা চলে এলাম ফিশ গ্যালারিতে। এই গ্যালারির প্রথমেই রয়েছে ফরম্যালিনে চোবানো বিভিন্ন মাছের স্পেসিমেন। এরপর রয়েছে ট্যাক্সিডার্মি করা পুকুর, নদী, সমুদ্রের মাছের মূর্তি। এইগুলো হলো জিওল মাছ। বাঙালি মোটামুটি মাছ খেতে ভালোবাসে, তাই বলে এত প্রজাতির যে মাছ হয় তা জানাই ছিল না। এইটা আমাদের চেনা মাছ। এই মাছের ফ্রাই আমরা খেয়েছিলাম তাইওয়ানে থাকার সময়। বাপরে, শর্টফিশ বা করাত মাছের মুখের সামনের এই করাতগুলো কি ভয়ঙ্কর। ফিশ গ্যালারির পরে রয়েছে টেক্সটাইল বা বয়ন শিল্পের গ্যালারি, যেখানে প্রথমেই চোখে পড়লো এই শাড়ি বোনার যন্ত্র বা তাঁতটিকে। এই গ্যালারির প্রধান আকর্ষণ হলো সোনার উপর কাজ করা শাড়ি এবং পাঞ্জাবিগুলো। এর পরেরটি ডেকোরেটিভ আর্ট গ্যালারি, যেখানে থরে থরে সাজানো রয়েছে চারুকলা শিল্পের নানা নিদর্শন। গ্যালারিটিতে ঢুকেই প্রথমে ডান হাতে চোখে পড়লো রাজস্থানী বাড়ির দালান কোঠার সুন্দর সুন্দর রেপ্লিকা। এই রেপ্লিকাগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়। এরপর ভেতরে ঢুকলে চোখে পড়ে কাঠের নির্মিত 4 ছেলে মেয়ে পরিবৃত দেবী দুর্গার এক অসাধারণ মূর্তি। সেটিকে পেছনে ফেলে যত গ্যালারিটির মধ্যে ঢোকা যায় তত যেন চোখ এবং মন একসঙ্গে ধাঁধিয়ে ওঠে। এখানে একদিকে রয়েছে হাতির দাঁতের দাবা, পাশা, নানা দেবদেবীর মূর্তি থেকে শুরু করে হাতি, রথ, নৌকা, বজরার নানা মূর্তি। প্রতিটা মূর্তি ওয়ার্ক অফ আর্ট। যেমন সূক্ষ্ম তাদের কারুকার্য, তেমনই তাদের গঠনশৈলী। 2D এবং 3D প্রতিটা মূর্তি অপরূপ। এছাড়া রয়েছে অষ্টধাতু ও পেতলের মূর্তি। এই গ্যালারিটির ঠিক মধ্যভাগে রয়েছে পাথরের নির্মিত তাজমহলের রেপ্লিকা। তাছাড়া অন্যদিকে রয়েছে পোর্সেলিন ও কাঁচের নানা পাত্র। ঘরটির একদম শেষে এই সুন্দর কাঠের জাফরির কাজ দেখে ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না। এর পরের গ্যালারিটির নাম ইজিপ্ট গ্যালারি। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই এই গ্যালারিটি ঘুরে দেখাতে পারলাম না। এই গ্যালারির ভেতরে রয়েছে প্রায় 4000 বছরের পুরনো মমি। এছাড়াও রয়েছে বিভিন্ন মিশরীয় দেবদেবীর মূর্তি ও পিরামিডের আর্কিটেকচারের বর্ণনা।
এই গ্যালারির বাইরে চোখে পড়ল একটি বাজ পাখির মূর্তি ও একটি স্ফিংক্স। এই হলো সেই বিখ্যাত হায়ারোগ্লিফিক্স লিপি, যার পাঠোদ্ধার করেছিলেন ফরাসি ঐতিহাসিক সপোলিও। এই বাচ্চাটি এরকম বিচিত্র লিপি দেখে বাবার মাথা খারাপ করে দিচ্ছিল কি লেখা আছে তাকে বুঝিয়ে বলার জন্য। আমরা দোতলার সর্বশেষ গ্যালারিতে চলে এসেছি। সেটি হলো বেঙ্গল আর্টস গ্যালারি, যেখানে প্রদর্শিত হচ্ছে বাঙালি শিল্পীদের আঁকা নানা চিত্রকলা। অবন ঠাকুর থেকে শুরু করে বর্তমানকালের শিল্পীদের ছবি এখানে দেখতে পেলাম। বেঙ্গল আর্টস গ্যালারির পাশেরটা রয়েছে ইন্ডিয়ান আর্টস। এই গ্যালারিটিতে মূলত মুঘল যুগের পেন্টিংস দেখা যায়, তাছাড়া রাজপুতানা ঘরানারও কিছু পেন্টিংস দেখতে পেলাম। সত্যি এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে মুঘল আমলে ভারতের মিনিয়েচার পেন্টিংস ঠিক কোন উচ্চতায় উঠেছিল। ওপরের সবকটা গ্যালারি ঘুরতে প্রায় 4 ঘন্টা মতন সময় লেগে গেল। আস্তে আস্তে শীতের বেলা পড়ে আসছে, সূর্যের আলোর রঙই তা জানান দিয়ে যাচ্ছে। বিকেলের পড়ন্ত রোদে মিউজিয়ামের ছবি না তুলে পারলাম না। এইবার চলুন একতলাতে যাই। পোড়ামাটি বা টেরাকোটার গ্যালারিতে ঢোকার আগেই চোখে পড়ল মাদার অ্যান্ড চাইল্ড রুম। টেরাকোটার গ্যালারিটির ঠিক মধ্যভাগে রয়েছে সাঁচি স্তূপের একটি রেপ্লিকা। এইবার আপনাদের গ্যালারিটা ঘুরে দেখাই। এখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ এবং গুপ্ত আমলের পোড়ামাটির তৈরি বিভিন্ন মূর্তি, অলংকার দেখতে পাওয়া যায়। অতদিন আগে ভারতের টেরাকোটা শিল্প যে কোন উচ্চতায় উঠেছিল তারই নিদর্শন বহন করছে এই গ্যালারিটি। এটিতে করে মরুভূমিতে যাত্রার সময় জল নিয়ে যাওয়া হতো। উটের কুঁজের দুপাশে ঝুলিয়ে দেওয়া হতো পাত্র দুটি। এরপর আমরা ঢুকছি রক অ্যান্ড মিনারেল গ্যালারি। এখানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত পাথর এবং খনিজ দেখা যায়। এত ধরনের পাথর হয় বা এত ধরনের খনিজ পাওয়া যায়, এখানে না এলে জানতেই পারতাম না। আপনাদের যাদের ভূতত্ত্ব সম্পর্কে ইন্টারেস্ট আছে তাদের জন্য এই গ্যালারিটি একদম আদর্শ জায়গা। এই গ্যালারিটি থেকে বেরোতেই একতলার বারান্দায় দেখতে পেলাম এই মূর্তিটি, যেটি ঊনবিংশ শতাব্দীর মায়ানমার থেকে সংগ্রহ করা হয়েছিল। এরপর দেখতে পেলাম গৌতম বুদ্ধের পায়ে ছাপওয়ালা পাথর। আশা করি এগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা ক্রমশ পুরাতত্ত্ব বা আর্কিওলজিক্যাল গ্যালারির দিকে চলেছি, যেখানে যাওয়ার আগে মিউজিয়ামের বারান্দায় এরকম হরেক পাথরের মূর্তি দেখা যায়। এইবার আমরা চলে এলাম ন্যাশনাল মিউজিয়ামের আর্কিওলজিক্যাল গ্যালারিতে। চলুন এবার ঢোকা যাক। বাপ রে, চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে পাথরের মূর্তিগুলো দেখে। স্লেট পাথর, বেলে পাথর, গ্রানাইট দিয়ে নির্মিত অজস্র সুন্দর সুন্দর মূর্তিতে এই গ্যালারিটি পরিপূর্ণ। কোথাও প্রস্তর নির্মিত বুদ্ধদেব, কোথাও রয়েছে মা মহিষমর্দিনী, কোথাও বা গরুর পাখির মূর্তি। খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে একাদশ-দ্বাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন প্রস্তর নির্মিত মূর্তি এখানে দেখা যায়। অসাধারণ বললেও বোধ করি কম বলা হয়। সত্যি অসংখ্য ধন্যবাদ মিউজিয়াম কর্তৃপক্ষকে এরকম উচ্চতার শিল্পকলা আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এগুলো দেখতে দেখতে জটায়ুর মতোই বলতে ইচ্ছে করছে, সেই যুগে শিল্পীদের শুধুমাত্র শিল্পী হলেই চলতো না, তাদের শরীরেও যথেষ্ট বল থাকতে হতো। এই গ্যালারিটির মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম গান্ধার গ্যালারিতে। ষোড়শ মহাজনপদের সবচেয়ে দূরে অবস্থিত জনপদ গান্ধার। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমানায় অবস্থিত। সেখানকার বিখ্যাত ইন্দো গ্রিক শিল্পকলার মিশেলে নির্মিত বুদ্ধ মূর্তি দেখতে পেলাম। এর পরের গ্যালারিটি ভারুদ গ্যালারি। এখানে রয়েছে লাল বেলে পাথরে নির্মিত এই বিশালাকায় তোরণগুলি। এগুলোর গায়ে খোদাই করা রয়েছে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, জাতকের গল্প এবং বিভিন্ন পশু পাখির অবয়ব। এর পরের গ্যালারিটি মুদ্রা বা কয়েন গ্যালারি। এখানে ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক অধ্যায়গুলোতে যে সমস্ত মুদ্রার প্রচলন ছিল তারই নমুনা রয়েছে। সেই ব্যাকট্রিয়ান গ্রিক রাজাদের আমল থেকে শুরু করে
কুষাণ সম্রাট কনিষ্কের আমল পর্যন্ত মুদ্রা দেখলাম। এই হলো সেই বিনাবাদনরত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সময়কার মুদ্রা। এর কথাও আমরা ইতিহাস বইতে পড়েছি। প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসানে বহিঃশত্রুর আক্রমণ এবং তারপর সুলতান মুঘল আমল ঘুরে চলে এলো কোম্পানির শাসন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ব্রিটেনের রাজারানীর নামে মুদ্রা ছাপলেও 1857 সালের পর ভিক্টোরিয়ার ভারত সম্রাজ্ঞী হওয়া এবং তারপর প্রিন্সলি স্টেটগুলোর মুদ্রাতেও ভারত সম্রাজ্ঞীর ছাপ সবই দেখতে পাওয়া গেল এখানে। এই গ্যালারিটিতে মিউজিয়াম কর্তৃপক্ষ এক অসাধারণ দক্ষতার সাথে ভারতবর্ষের সমগ্র ইতিহাস এবং রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনে মুদ্রার যে পরিবর্তন তা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এই একতলাতেই রয়েছে একটি মিউজিয়াম সুভেনিয়ার শপ, যেখানে বিভিন্ন মূর্তি, বই, ক্যাটালগ পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। আলোর পরিবর্তনই বলে দিচ্ছে কতক্ষণ সময় আমাদের লাগলো। আমরা ঢুকেছিলাম তখন সূর্য মধ্য গগনে, আর এখন মিউজিয়ামের অলিন্দে অলিন্দে আলো জ্বলে উঠছে। হ্যাঁ, এখানে ঘুরতে এলে 6-7 ঘন্টা হাতে নিয়ে আসাই ভালো, তাহলে পুরো মিউজিয়ামটি ভালো করে ঘুরে দেখা যায়। মিউজিয়ামের মধ্যে টয়লেট এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই রাস্তাটির শেষ ভাগেই রয়েছে ক্যাফেটেরিয়া যাওয়ার দিক নির্দেশ। চলুন আপনাদের ক্যাফেটেরিয়াটি দেখিয়ে দিই। এখানে ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, দামও বেশ রিজনেবল। এইবার আমরা বেরিয়ে পড়লাম। বাইরে তখন চৌরঙ্গি রোডে বৈকালিক মানুষের ভিড় শুরু হয়ে গেছে। ক্লক রুম থেকে ব্যাগ সংগ্রহ করে নিলাম। তবে আমাদের হিউম্যান ইভ্যালুয়েশন গ্যালারিটি দেখা হলো না, কারণ ওখানে এখন সংস্কারের কাজ চলছে। যেতে যেতে একটা কথা বলি, মিউজিয়ামটির সব গ্যালারিগুলোই খুবই আকর্ষণীয়। তবে ম্যামেল, রেপটাইলস, বার্ডস, ফিশ, ডেকোরেটিভ আর্টস, আর্কিওলজি এবং কয়েন গ্যালারিগুলোই বেশি মন জয় করে নিল আমাদের। আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের কোন গ্যালারিগুলো বেশি ভালো লেগেছে ঘুরতে। আর চললাম, আবার আসবো শীতের ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।